তোমরা আমাকে মারছো, আমার এখনো মনে আছে। আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর এখনো মনে আছে, আমাকে আধা ঘন্টা যাবত মারতেন, তারপর আমাকে ঠান্ডা কড়কড়া ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন। ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন, আমি তার নামটা স্পষ্টভাবে আমার মনে নেই। তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন। তখন আম পাবলিকরা নিয়ে গিয়ে আমাকে সালাউদ্দিনে ভর্তি করে। আমার শরীরের দাগ দেখে আমার বাবার এখনো মনে আছে, আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা, তখন আমার বাবা আমার শরীরের দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ। আমি বলছি যে বাবা এটা সবার জন্য, আমি একজন ছাত্র, আমার কিছুদিন পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন দিতে যাবো, আমি এই কোঠার জন্য যদি বেঁধে যাই না। তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। ছাত্ররা তোমার সুষ্ঠু একটা আইন চাইছিল, সুষ্ঠু একটা জিনিস চাইছে, তার জন্য তোমরা শত শত আমার নিজের বন্ধু, আমার নিজের ভাইকেও তোমরা আমার চোখের সামনে তোমরা কুপিয়ে হত্যা করছো। তাও কিছু বলার নেই আমার, আমি চুপ ছিলাম। তোমরা আমাকে মারছো, আমার এখনো মনে আছে। আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন, আমি তার নামটা স্পষ্টভাবে আমার মনে নেই। তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন। আমার এখনো মনে আছে, আমাকে আধা ঘন্টা যাবত মারতেন, তারপর আমাকে ঠান্ডা কড়কড়া ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন, এরপরে আবার মারতেন। মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। আমাকে এই র্যাঙ্কিং স্টেজের সামনে আমাকে যখন ফেলে রাখা আসা হয়, তখন আম পাবলিকরা নিয়ে গিয়ে আমাকে সালাউদ্দিনে ভর্তি করে। আমার শরীরের দাগ দেখে আমার বাবার এখনো মনে আছে, আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা, তখন আমার বাবা আমার শরীরের দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ। আমি বলছি যে বাবা এটা সবার জন্য, আমি একজন ছাত্র, আমার কিছুদিন পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন দিতে যাবো, আমি এই কোঠার জন্য যদি বেঁধে যাই। উনি তো আমার মনে করেন বাসার থেকে গেছে, ভালো মানুষ। আন্দোলনে শেখ হাসিনা যেদিন ফালাইছিল সেদিন গেছে। আমি বাসায় খুঁজতেছি, নিখোঁজ হয়ে রয়েছে, কোনো খোঁজ খবর নেই, পাইতেছি না। তারপর ফাইনা আমি তো এনে পুজোর উপর লাগাই দিছি। পরে ছাত্রর আমার চরের দিকে লাশ পাই আমার নিয়ে আসছে, আইনা মারি ছুটি দিছে। তারপরে এখন আমি কইছি যে মামা গো আমার একটু সহযোগিতা করো আমার ছেলের নামে। আমি অনেক দুটা ডাইল ভাত খাওয়াইতেন না, এখন আমি প্রতিশোধ চাই শেখ হাসিনার থেকে। তো আমার ছেলে তখন মারা গেছে। ছেলে আমার জান বাঁচাইছে, আমি তো কোনো কাজ কাম করতে পারি না। ছেলের লাগে কাজ করতে অসহায়। আমরা আপনার ছেলে আছি, আমরা বাংলাদেশের সবাই আপনার ছেলে, আপনার ছেলে আর নেই। আমার ওই ছেলে আমার বুঝাইছে মা আমি তোমার কষ্ট করা লাগবো না, সব তোমার দুঃখ সুখ আমি বুঝাই নিবো। আজকে আমার ছেলে বুয়ে তো নিয়ে গেছে, আমি কত কষ্ট করে সংসার চালা। এখন ছেলের লাগে তুমি ডাল ভাত এখন খাওয়াইতাম পারি না বলছে। এখন কার আমার এই বুকের সন্তান ছেলে সন্তান নিয়ে গেছে, আমি এইটার প্রতিশোধ আমি। আমার ছেলে আমার কত কষ্ট করে আমি এই ছোট মানুষ করছি। আজকে আমার এই ছেলের মুখের থেকে নিয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আমার এটা আপনারা আছেন, এটা বিশ্বাস চাই আমি। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যে জুলাই গণ অভ্যুত্থানের ভিতরে যে ফ্যাসিস্ট হাসিনা যে গণহত্যাটা করেছে, সংখ্যাটা এত বড়। আপনারা আজকে দেখতে পেয়েছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচি করেছে, যে আজকে হলো গিয়ে রায়ের বাজারে হলো গিয়ে গণকবরে গিয়েছে। এখনও কিন্তু অনেকগুলো লাশ আছে যারা অজ্ঞাত, এখনও তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারেনি, এবং পরিবাররা জানেও না যে তাদের সন্তানেরা, তাদের বাবা মায়েরা কোথায়। সো এইরকমই একটা পরিস্থিতিতে আসলে সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের জন্য যেমন ডিফিকাল্ট, ঠিক তেমনিভাবে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে, তাদের সেই ক্যাপাসিটি রয়েছে। তাদের অবশ্যই খুব দ্রুততম সময়ে এই ব্যবস্থাগুলো নিতে হবে। আর শামীমের মায়ের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই দরিদ্র একটা ছেলে শামীম মাদ্রাসায় পড়তো, তার পাশাপাশি হকারিও করতো। এই ছেলেটাকে ধানমন্ডি 32-এ পুড়িয়ে মারা হয়েছে। কি জঘন্যতম, কি নৃশংসভাবে পুড়িয়ে মারা যায় একটা মানুষকে, আসলে কল্পনা করলেও গায়ে কাটা দেন।